স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। এবছর 10,000 শ্রমিক নেবে সৌদি আরব। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম এ তথ্য জানান। সৌদি আরবে যেতে প্রত্যেক শ্রমিকের লাগবে 1,65,000 টাকা। কোনো এজেন্সি এর বেশি চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। আজ আমরা আলোচনা করব সৌদি আরবে শ্রমিকের অভিবাসন ব্যয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার স্টুডিওতে রয়েছেন অভিবাসন বিশ্লেষক মেরিনা সুলতানা। মিস মেরিনা সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আছি ভালো। এবছর 10,000 শ্রমিক নেবে সৌদি আরব এবং এর জন্য সরকার শ্রমিকদের অভিবাসন ব্যয় 1,65,000 টাকা নির্ধারণ করেছেন। জি, একজন অভিবাসন বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় যে টাকা নির্ধারণ করা হয়েছে সেটা কি বর্তমান বাজার দরে যৌক্তিক কিনা? একটা হচ্ছে যে দুটো পক্ষ মিলেই এই ব্যয়টা একটা সিলেক্ট করেছে, সেটা একটাকে অবশ্যই মনে করি যে একটা পজিটিভ স্টেপস, এবং এটা দুই পক্ষে বিশ্লেষণ করেই রেটটা দিয়েছে। এর আগেও যেটা ছিল, যে রেটটা ছিল, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বেতনটা আলটিমেটলি নিয়ে যাচ্ছে এবং যে কাজটা করছে সেই জায়গায় কিন্তু ওই ফিক্সড যে রেটটা ওটার মধ্যে যদি নির্দিষ্ট থাকে তাহলে কিন্তু একজন শ্রমিকের খুব একটা সমস্যা হয় না। কিন্তু যেটা হয় যে ওটার উপরে অনেক কিছু অ্যাড হতে থাকে এবং ওটা এই রেটটা তখন 1,65,000 হয়তো থাকে না, ওটা বাড়তে বাড়তে যে কারণে বলে সৌদি আরবে যেতে 7 লাখ 8 লাখ 10 লাখও লেগে যায় এক একজন কর্মী যারা গেছে। তো এটা একটা অবশ্যই মনে করছি একটা পজিটিভ ইনিশিয়েটিভ যে চলেছে, যে রেটটা আগে তো ছিল 84,000 করে, যে মানে একদম গভর্নমেন্টের যেটা ছিল সেটা ইনক্রিজ করেছে, এবং সেই ক্ষেত্রে বাইরা সহ দুটো মিনিস্ট্রি এবং বাইরা দুটো মিলেই এটাতে একমত হয়েছে। সেইটা অবশ্যই একটা আমি মনে করি যে একটা স্টেপ এগিয়েছে। কিন্তু আমার যেহেতু কাজ করি, আমার কাজের ক্ষেত্রে আমার এখানে একটা প্রশ্ন থাকে যে রেটটা হয়তো ঠিক আছে, কিন্তু এই রেটের বাইরে, কারণ যখন স্লিপটা দেয় বা নথিপত্র যায়, যেহেতু এখানে এসেছেন যে রিক্রুটিং এজেন্সি, তখন কিন্তু এই রেটটাই হয়তো চলে আসে, শো করে। কিন্তু মানে হাইট অনেক ইস্যুগুলো থাকে যেখানে রেটটা বাড়তে বাড়তে অনেক জায়গায় চলে যায়, কারণ আমি জানি না যে এই রেটের সাথে সাথে মেকানিজমটাও আমাদের আসলে মাইগ্রেশন সৌদি আরবে মাইগ্রেশন বা অন্য জায়গায় মাইগ্রেশনের ক্ষেত্রে মেকানিজমটা আসলে চেঞ্জ হচ্ছে কিনা, কারণ রিক্রুটিং এজেন্সি সরাসরি রিক্রুট আসলে কয়জনকে করবে, কয়জনকে করছে, যখনই এটা ভায়া হচ্ছে, যখনই এটা আসলে মধ্যস্থতার মধ্য দিয়ে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা স্টেপে এটার প্রত্যেকটা স্টেজে যেয়ে কিন্তু রেটগুলো টাকাগুলো অ্যাড হতে থাকছে। এবং সেই জায়গায় সরকার বা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় এবং প্লাস এবং বাইরা রিক্রুটিং এজেন্সি এখানে কি রোলটা আসলে রাখবে, কারণ আমরা বলছি যে হ্যাঁ 1,65,000 একদম ফাইন, হ্যাঁ, কিন্তু 1,65,000 যে থাকবে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে কি ভূমিকা আসলে রাখা হবে, তা না হলে এবং আরেক ওকে ধন্যবাদ মেরিনা সুলতানা। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন বাইরার যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যে সরকার নির্ধারণ করেছে সৌদি আরবে যে শ্রমিক যাবে প্রত্যেকের জন্য 1,65,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা বলছিলাম যে এটা কতটা যৌক্তিক হয়েছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথমেই আমি লজ্জিত দেরিতে জয়েন করার জন্য। যে সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা হচ্ছে যে 1,65,000 টাকা যেটা সরকার নির্ধারণ করে দিয়েছেন অভিবাসন ব্যয়। আসলে অভিবাসন ব্যয় যেটি এটি কিন্তু বিদেশে যারা কর্মী যান এটি কিন্তু একমাত্র সমস্যা নয়। অভিবাসন ব্যয় ইজ এ পার্ট অফ একটা মাইগ্রেশনের যতগুলো দিক আছে তার মধ্যে অভিবাসন ব্যয়ও একটি সাবজেক্ট। তবে হ্যাঁ, এটি একটি যেটি বর্তমান মন্ত্রণালয় যেটি নির্ধারণ করে দিয়েছেন, এটা নিয়ে অনেক ডিবেট আছে বা অনেক হতে পারে, কিন্তু আমাদের অভিবাসন ব্যয় কমাতে হবে এবং আমাদের যে বর্তমান অভিবাসন ব্যয় যেটি আছে সেটি কোনোভাবেই যৌক্তিক নয়, সেটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এখন যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই আমি আসছি যে যেটি বর্তমানে চলছে কিছুদিন ধরে, সেটি কখনই অ্যাকসেপ্টেবল না। এবং অ্যাজ এ রিক্রুটিং এজেন্সি হিসাবে বাইরা হিসাবে আমরা মনে করি যে এটি চলতে দেওয়া যায় না এবং এটির অবশ্যই একটি যুক্তিসঙ্গতভাবে এবং অ্যাকসেপ্টেবল পর্যায়ে এটা আনা দরকার। তবে সরকার যে কাজটি বর্তমানে করেছেন এই ব্যাপারে
যেটা ম্যাডাম শুনছিলাম আসার আগে বলছিলেন, যেটা কাজ করবার আছে আমাদেরকে এই ব্যয়টি নির্ধারণ যেটি হয়েছে সেটিকে মনিটর করা এবং সেটিকে বহাল রাখার ব্যাপারে কিছু মেকানিজম ডেভেলপ করা দরকার, যাতে আমরা এটি করতে পারি। এবং একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই অভিবাসন ব্যয়টি নিয়ে বায়রার সদস্যদের মধ্যে যতখানি সিরিয়াসনেস এইবার আছে, যেটি কিন্তু আগে পূর্বে কখনো দেখা যায়নি। এবং সবাই রিয়ালাইজ করছেন, সবাই এই জিনিসটি উপলব্ধি করছেন যে আসলে এটি এই অতিরিক্ত অভিবাসন ব্যয় এটি কখনই গ্রহণযোগ্য নয়। এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা আছে বা চেষ্টা আমরা করব সামনের দিকে আরও, যাতে যেই ব্যয়টি নির্ধারিত হয়েছে সেই ব্যয়টিকে বহাল যাতে রাখা যায় এবং আরও কম খরচে যেন আমরা লোক পাঠাতে পারি সামনের দিকে, সেটি চেষ্টা করা। আরেকটি জিনিস আমি আপনার সাথে শেয়ার করি, সেটা হলো অভিবাসন ব্যয়টা কিন্তু অনেকটা ডিপেন্ড করে সাপ্লাই ডিমান্ডের উপরে। এটা আমি আরও কয়েকবার আগে বলেছি যে সাপ্লাই ডিমান্ড একটা বড় জিনিস। আপনি যদি দেখেন আমাদের অন্যান্য মার্কেটগুলো স্যাচুরেটেড বন্ধ হয়ে আছে বা পার্সেন্টেজ ওয়াইজ কমে গেছে। যখনই আপনি দেখবেন যে এই সব মার্কেটগুলো খুলে গেছে, তখন কিন্তু অভিবাসন ব্যয় নিয়ে আপনার চিন্তা করার আর সুযোগ লাগবে না, কারণ অটোমেটিক্যালি আপনি নির্ধারণ করেন আর না করেন অভিবাসন ব্যয় কিন্তু তখন এমনি কমে যাবে। কারণ তখন আপনার ডিমান্ড ফ্লোটা হাই হয়ে যাবে এবং যখন সাপ্লাই চেনের সাথে ডিমান্ড ফ্লোটা সমান হয়ে যাবে, তখন দেখবেন কিন্তু আপনি অভিবাসন ব্যয় এটা কোনো সাবজেক্ট না। তখন দেখবেন যে আপনি যা নিতেন তার চেয়ে কমে লোক যাচ্ছে। এক্সাম্পল হিসেবে আপনাকে আমি বলি, নেপালে অভিবাসন ব্যয়টা আপনি যদি খেয়াল করে দেখেন অনেক কম। এর কিন্তু মূল কারণটি হলো যে অভিবাসন যেই পরিমাণ ওইখানে ডিমান্ড প্লেস করা হচ্ছে তার 50% সাপ্লাই চেনে লোক নাই। তো যার ফলে লোক যাওয়ারই নাই, ওইখানে পয়সা খরচ করবে কে? এটি একটি। আমাদের এখানে আপনি দেখেন, আপনি যদি কম্পেয়ার করলে দেখবেন আমরা মহিলা কর্মী প্রেরণ করছি বিনা পয়সায়, সৌদি আরবে যাচ্ছে একই জায়গায় বিনা পয়সায়। শুধু না, আমরা বলছি এটা মাইনাস, কারণ তার সমস্ত ব্যয়, ইভেন তার পার্সোনাল পাসপোর্টটি আমরা করে দিচ্ছি, তাকে আমরা মেডিকেল পয়সাটা দিচ্ছি এবং তার ট্রেনিংয়ের ব্যবস্থাটা আমরা বহন করছি। শুধু সেইটিই নয়, প্রত্যেকটি মহিলা কর্মী যাওয়ার সময় তাকে 1 মাসের অগ্রিম বেতনও দিচ্ছি। আচ্ছা, তার মানে আপনি দেখেন একই দেশে যাচ্ছে, সেখানে সমস্ত খরচ ওই জায়গার নিয়োগকর্তা বহন করছেন। আর পুরুষের ক্ষেত্রে তাহলে এটি হবে না কেন? কারণটি হলো মহিলা কর্মীদের যে পরিমাণ ডিমান্ড আমাদের আছে সাপ্লাই চেনে, আমাদের সেটি নাই। সো ইট প্রুভস দ্যাট আপনার যদি ডিমান্ড হাই হয়ে যায়, সাপ্লাই সমান হয়ে যায়, অটোমেটিক্যালি এটা কমে যাবে। ধন্যবাদ জানান নোমান। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আমরা। সময় হলে ছোট্ট বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমরা আলোচনা করছি সৌদি আরবের অভিবাসন ব্যয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাইরের যুগ্ম মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান এবং অভিবাসন বিশ্লেষক মেরিনা সুলতানা। দুঃখিত, মেরিনা সুলতানা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমার কথা বলছিলাম, যারা নোমান সাহেব বলছিলেন যে সাপ্লাই এবং ডিমান্ডের কথা বলছেন, যে এইটা একটা বড় হিসাবে নিয়ামক হিসাবে কাজ করে এই বাজারের নেওয়ার ক্ষেত্রে। কিন্তু সে অর্থে কি আমাদেরকে সাপ্লাই কি যথেষ্ট নয়? ডিমান্ডও তো যথেষ্টই আছে, তারা তো লোক চাচ্ছে না। কিন্তু এটা তো সত্য, যে পরিমাণ মানুষ আমাদের দেশে কাজের প্রয়োজন, সেই পরিমাণ মানুষকে কিন্তু তাদের ওখানেও এবং দেশেও তো কোনো ব্যবস্থা নেই। যার জন্য দেখা যায় যে একটা কনস্ট্রাকশনেও হয়তো একটা শিক্ষিত মানুষ যাওয়ার মতো ইচ্ছে রাখে, যে অন্তত যাই হোক, আমার বিদেশে যাওয়া হোক, আমার কাজের সংস্থানটা হোক। ওটা একটা অবশ্যই আমি মনে করি যে আমার ডিমান্ড এত, মানে আমার সাপ্লাইটা এত বেশি যে ওই জায়গাটা একটা কম্পিটিশন। এবং আপনার সাথে শেয়ার করছিলাম যে কি দাঁড়ায়, যে জানেও হয়তো 2 লাখ টাকা, কিন্তু ও কিন্তু প্রপোজও করে অনেক সময় যে আমি আরো টাকা বেশি দেবো, কিন্তু আমাকে পাঠানোর ব্যবস্থা করো। এটা কিন্তু আরেকটা চিত্র। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের আসলে কাজ করার, মানে একত্র হয়ে কাজ করার আসলে প্রয়োজনটা খুব বেশি। কারণ বাইরে নিশ্চয়ই সরাসরি রিক্রুটিং এজেন্সি যদি পাঠায়, তাহলে তাদের যদি নিশ্চিত করেন যে 1,65,000 দিয়ে আমি পাঠাবো, অন্তত যেহেতু আমার একটা বন্ধ মার্কেট পুরুষদের জন্য খোলা, এবং শুধু একটা ট্রেডে তখন কিন্তু হচ্ছে না, মানে এটা একটা ভবিষ্যৎ সম্ভাবনার জায়গা হতে বেশ কয়েকটা ট্রেডে যাওয়া এবং পুরুষ শ্রমিক যাবে। সেই জায়গাটাকে ইনশিওর করার জন্য মানে একটা পদ্ধতিগত জায়গায় আসলে নিশ্চিত করা উচিত। যেমন যদি ধরে নিলাম যে 200টা রিক্রুটিং এজেন্সি মাধ্যমে এই সাপ্লাইটা এবার হবে, রিক্রুটমেন্টটা হবে, তাহলে 200টা রিক্রুটিং এজেন্সি আসলে কিভাবে রিক্রুট করছে,
পদ্ধতিটাকে আবারও সেই মধ্য সত্যভোগী বা মিডলম্যানের ওই ব্যাপারটাই থাকবে, নাকি আসলে ডিরেক্ট কোনো আসলে পদ্ধতি তারা নেবে, যাতে করে, কারণ একজন মাইগ্রেন্টকে কিন্তু প্রত্যেক ধাপে ধাপে টাকা গুনতে হচ্ছে। সে 1,65,000 জানার পরও তার কোনো সুযোগ থাকে না, কারণ ও জানে যে আমার যাওয়াটা যদি এনশিওর করতে হবে আমি প্রয়োজনে টাকাটা বাড়াবো। হ্যাঁ, এবং কিন্তু ওকে যদি আমি সত্যি সত্যি এই জায়গাটা আনতে চাই, আমাকে এখানে কিছু ওয়ার্কআউট করা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে জবে যাচ্ছে, স্যালারি যেটা পাওয়ার কথা জেনেও ডিসিশনটা নিচ্ছে, নিশ্চিত করা যে ওই স্যালারিটা পাবে। কারণ অনেক সময় হয় যে স্যালারিটা কম পায় এবং তখন কিন্তু ওর ইরেগুলার হওয়ার একটা প্রবণতা তখন অবভিয়াসলি বেড়ে যাবে, কারণ ও জানে যে ওখানে আমি মুভ করলে আরেকটা জায়গায় আমার কাজের সংস্থানটা বড় হবে। সো এগুলো একটা ফ্যাক্ট, এগুলোকে আমি এনশিওর করতে না পারলে এই রেটটা কতখানি আসলে যুক্তিযুক্ত হয়ে দাঁড়াবে, এটা একটা বিষয়। ধন্যবাদ মিস মেরিনা সুলতান। আমাদের সময় হচ্ছে একটা বিরতি যাবার, আমাদের সাথেই থাকবেন ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি সৌদি আরবের শ্রমিকের অভিবাসন ব্যয়। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাইরা যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান এবং অভিবাসন বিশ্লেষক মেরিনা সুলতানা। জনাব নোমান, আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম তখন ইতিমধ্যে একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, রাজু খান। উনি জানতে চাচ্ছেন, আমরা দেখছি সৌদি আরবে যেতে 15 লাখ টাকা লাগছে, কেন? আসলে আদৌ সত্য কিনা, বা এটি সঠিক নয়, বাট হ্যাঁ কম্পারেটিভলি পয়সা বেশি লাগে, বাট ইটস নট কারেক্ট। জিনিসটা হয়েছে যে এই জিনিসটা সৌদি আরবের আগের আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তখন সৌদি আরব বেসিক্যালি বন্ধ ছিল। যেই 40% ভিসাটা বেরোতো, দ্যাট ওয়াজ উই কল স্পেশাল পারমিশন। সো অবভিয়াসলি যখন আপনি নর্মাল ওয়েটা বন্ধ থাকে, আপনি স্পেশাল পারমিশনে বের করবেন, সেটা কিন্তু আপনি নর্মালি ধরতে পারেন না, কারণ তখন আমাদের 5 থেকে 10% লোক যেত টোটাল রিক্রুটমেন্ট অফ সৌদি আরবিয়া। তো এই জিনিসটা যখন এখন অফিসিয়ালি খুলে দেওয়া হলো, এখন আর ওই প্রাইসটা কখনই বা ওই এক্সপেন্ডিচারটা কখনই হবে না। এই জায়গাটা আমার কিছু বলবার আছে, যে ভাইটি প্রশ্নটি করলেন, আমরা এই যে মাইগ্রেশন কস্ট আমরা যেটাই বলি না কেন, এই মাইগ্রেশন কস্টটিকে আপনি মেনটেন কিভাবে করবেন, এটা দুইটা জায়গা। একটা হলো যিনি যাবেন তিনি, আরেকটা হলো যারা আমরা প্রকিউরমেন্টে থাকি তারা। এই দুইটি জায়গার উপরেই ডিপেন্ড করছে কিন্তু মাইগ্রেশন কস্টটি কত সরকার নির্ধারণ করলেন এবং সেটা কীভাবে মেনটেন হবে। দুঃখজনক হলো সত্যি, আমি এই আপনার এই টিভির মাধ্যমে যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, যারা বিদেশে যেতে চান তাদেরকে অনুরোধ করব যে আপনি এই হাই মাইগ্রেশন কস্টে বিদেশে যাবেন না। এটা আমাদের তরফ থেকে অনুরোধ। আমরা যদি এই ব্যবসার সাথে জড়িত, আপনি এই পরিষ্কার আমি ভাষায় বলতে চাই, হাই মাইগ্রেশন কস্টে আপনি বিদেশে যাবেন না। আপনি যাওয়ার আগে ক্যালকুলেশন করুন আপনার বেতন কতটুকু, আপনার খরচ কতটা, এবং সেটা এটি চিন্তা করে ডিসিশন নিন। তাহলে যারা বেশি মাইগ্রেশন কস্ট দিয়ে লোক পাঠায় তারা আর উৎসাহিত হবে। আরেকজন দর্শক মনজিল, উনি জানতে চাচ্ছেন আসলে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে সৌদি আরবের লোক নেওয়ার কথা? সৌদি আরবের লোক নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, এবং সৌদি আরবে যেটা খুলেছিল প্রথমে ডোমেস্টিক ক্যাটাগরি, সেটা ফিমেল মাইগ্রেশন দিয়ে ওপেন হয়েছিল গত বছরে, এবং এই বছরের আরও 4 মাস আগে থেকে ডোমেস্টিক ক্যাটাগরি আরও 4টা ক্যাটাগরি খোলা হয়েছিল, হাউস ড্রাইভার, হাউসকিপার এবং কুক, গার্ডেনার। সেই ভিসা প্রায় 40 থেকে 50,000 ভিসা হ্যাজ বিন ইস্যুড। সেই লোক অলরেডি যাওয়া শুরু করেছে। আর গত 11 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা এবং বিএমইটি মন্ত্রণালয়, বিএমইটির প্রচেষ্টার ফলশ্রুতিতে এখন সব ক্যাটাগরির যে ব্যানটা ছিল সেটা লিফট করে দিয়েছে, এখন সব যেতে পারবে এবং অলরেডি ভিসা ইস্যু হয়েছে। মিস মেরিনা সুলতান, আপনাকে জানতে আছে যে জনাব নোমান চৌধুরী বলছেন যে যারা যাবেন তারা যেন সরাসরি যোগাযোগ করেন এবং তারা যেন বেশি টাকা না দেন। যে আমি এক্ষেত্রে বলছি 1,65,000 টাকার কথা, কিন্তু আপনাদের অভিজ্ঞতা কি বলে যে মানুষ কিন্তু আসলে বেশি টাকা খরচ করে ফেলে, সেটা কেন করে? কারণ হচ্ছে যে ওর প্রথম টার্গেট হচ্ছে যাবে, এই যাওয়ার আর ডানে বামে দেখার এই যে মানসিকতা, সেটা ওর সুযোগ থাকে না, কারণ ওর কাজ লাগবে। তো এটাও যেমন সত্য যে কাজ লাগবে, আমাকে মানুষদের আসলে ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যেতেই হবে যে আমি আসলে ভালনারেবল অবস্থায় পড়বো না, আসলে আমাকে, তাহলে আমরা আসলে এই কস্টটা কিভাবে কন্ট্রোল করতে এবং এবং সেই জায়গা থেকে আমি মনে করি যেখানে বাইরের একটা অবশ্যই পদক্ষেপ নেওয়ার ব্যাপার রয়েছে, যে তারা আসলে কিভাবে রিক্রুটমেন্টটা হবে, প্রকিউরমেন্টের প্রসেসটা কি হবে, তারা কি সত্যি সত্যি মাঠ পর্যায় থেকে লোক কালেক্ট করবে, নাকি আবারও আমার সেই মিডলম্যানের মাধ্যমে, বাইরে কি আবারও মিডলম্যানের মাধ্যমে লোক নেবে কিনা? নো, জিনিসটা হচ্ছে কি, বাইরে কখনোই চায় না মিডলম্যানের মাধ্যমে লোক নিতে, কারণ এটাই একটা বড় প্রবলেমের জায়গা। কিন্তু প্রবলেমটা হচ্ছে মিডলম্যান ইজ নট ক্রিয়েটেড বাই বায়রা মেম্বার্স, ইট ইজ ক্রিয়েটেড বাই দি এমপ্লয়ি, দ্য মাইগ্রেন্টস, বিকজ হি ফিল মাচ সেফার to go to the middleman rather than coming to the Bada. So Bada members, that is a big problem. আমাদের যে জিনিসটা আমরা বলছি যে অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পিং, যেটা আমরা বলছি
দুই এন্ডে প্রবলেম আছে আমার। আমরা যে ভাইদেরকে বিদেশে পাঠিয়েছি তারা এখন ভিসা ট্রেডিং করছেন। আপনি শুনে অবাক হবেন যে এই যে 40-50 হাজার ভিসা ডোমেস্টিক ক্যাটাগরি ইস্যু হলো, সেই ভিসাগুলো বিনা পয়সায় মহিলারা যেভাবে যান সেম প্রসিডিউরে মুসানেদের মাধ্যমে তাদেরকে বিনা পয়সায় যাওয়ার কথা। আনফর্চুনেটলি সেই ভিসাগুলো আমাদের যে কর্মীরা কাজ করেন তারা পয়সা দিয়ে সেই ভিসাগুলো গ্রহণ করে ফেলেছেন। এই জায়গাটা আমরা কিভাবে বন্ধ করি? তার মানেটা হচ্ছে আমরা এমবিসিকে অনুরোধ করছি যে তারা যেন ওইখানে যারা বসবাস করেন তাদের মধ্যে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পিং করেন যে আপনারা কখনই এখানে চাকরি করতে আসছেন, চাকরি করেন, কেউ উচ্চ মূল্যে এখানে ভিসা আসলে আদতে এটা হচ্ছে না, তাহলে উপায়টা কি? আমাদেরকে এই জিনিসটা আসতে হবে। এবং সাইমালটেনিয়াসলি আমি যেটা আপনাকে বলেছি, আমাদের এখানেও অ্যাওয়ারনেস বিল্ডিং বাইরা কতগুলি পদক্ষেপ নিচ্ছে। বাইরা তার মেম্বারদের সাথে প্রতি মাসে, বর্তমান কমিটি ইজ ভেরি কমিটেড, এবং আমরা চিন্তা করছি প্রতি মাসেই আমরা প্রত্যেকটা মেম্বারদেরকে নিয়ে বসবো এই ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য। এবং সাইমালটেনিয়াসলি বাইরা কিন্তু প্রত্যেকটা জেলা বা জায়গায় কর্মসংস্থানে যাওয়ার জন্য যে সেখানে কিভাবে ক্যাম্পিংটা করা যায় এবং সরাসরি কিভাবে লোক রিক্রুট করা যায়। আপনি কি এই পদক্ষেপে খুশি? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে অন্তত এই জায়গাটা আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কারই যে হ্যাঁ নানানভাবেই আসলে কস্টটা বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের যদি লক্ষ্য থাকে যে মাইগ্রেশন কস্টটা কমাবো, কোনো না কোনো ফর্মে কিন্তু এটা কমানো সম্ভব। আর আমরা যেহেতু একদম আইডেন্টিফাইড যে কোথায় কোথায় আসলে কস্টগুলো বেড়ে যাচ্ছে। আর এটা সত্যি আপনি যেটা বললেন যে মাইগ্রেন্টরাই আসলে আবার মিডলম্যানের জায়গায় চলে গেছে, এটা তো সত্য। কিন্তু কারণ ওদের মাধ্যমে কাজটা ওরা যে ট্রাস্ট করছে, কিন্তু আমাকে মানুষগুলোকে সচেতন করা ছাড়া কিন্তু একটা মেজর এটা পয়েন্ট যে আমাকে মানুষগুলোকেই আসলে সচেতন করতে হবে। ধন্যবাদ মেরিনা সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব যে এই সচেতনতা আসলে তৈরি হবে এবং যারা যাবেন, যেতে চাইবেন, এক্ষেত্রে বলছি সৌদি আরবে যেতে চাইবেন, তারা 1,65,000 টাকার বেশি দেবেন না। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।